সুপ্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। বাংলা ভাষায় গান গাইছেন, আবার শেখাচ্ছেন চীনা ভাষা ও চীনা গান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা ভাষার শিক্ষক হিসেবে আছেন লুসি। তিনি একজন শিক্ষক, কিন্তু তার গল্পটা শুধু ভাষা শেখানো নয়, এই গল্প সংস্কৃতি ছোঁয়ার, গান দিয়ে ভাষা অনুভব করার। নিজের দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও বাংলার প্রতি ভালোবাসায় তিনি হয়ে উঠেছেন আমাদেরই একজন। ভাষা আর সংস্কৃতির এই বিনিময়ে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী বন্ধন। লুসির গল্পটা কেমন, চলুন দেখে নেই। I think the Bangladesh is a very young country. আমি মনে করি বাংলাদেশ একটি নবীন দেশ, কেবল ইতিহাসের দিক থেকে নয়, জনসংখ্যার দিক থেকেও। কারণ বাংলাদেশে আমাদের অনেক তরুণ আছে এবং আমি মনে করি এটি দেশটিকে সম্ভাবনায় পূর্ণ করে তোলে। আর বাংলাদেশিরা আমার মনে হয় খুবই উষ্ণ হৃদয়ের। আমার মনে আছে একবার আমরা এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম এবং আমরা পথ খুঁজে পাচ্ছিলাম না। পথচারীদের কাছ থেকে রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করলাম, তারপর অনেক লোক এসে আমাদের সাহায্য করেন। এতে আমার খুব ভালো লাগছিল। আমি ফুচকা সবচেয়ে বেশি পছন্দ করি, বিরিয়ানি, দুধ চাও পছন্দ করি, আবার গরুর মাংস, খাসির মাংস পছন্দ করি, বিশেষ করে আলু। I think Bangladeshi people, you're very creative and we have a long history about the culture. আমি মনে করি বাংলাদেশিরা খুব সৃজনশীল এবং সংস্কৃতি সম্পর্কে দীর্ঘ ইতিহাস রয়েছে, কবিতা, নৃত্য এবং গানে। আর চীনে আমরা কবিতা পছন্দ করি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের। বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াতে পেরে আমি খুব গর্বিত। তারা খুব মেধাবী, আকর্ষণীয় এবং কঠোর পরিশ্রম করে, আর তারা সংস্কৃতিকে খুব খুব সম্মান করে। তাই আমার মনে হয় এটা দুই দেশের জন্য খুব ভালো জিনিস। Oh, you know, actually sometimes I study from them. ওহ, আপনি জানেন, আসলে মাঝে মাঝে আমি তাদের কাছ থেকে পড়াশোনা করি, কারণ আমি এরই মধ্যে বাংলা গান গেয়েছি, আপনি জানেন। কিন্তু এটা আমার জন্য সহজ ছিল না। শিক্ষার্থীদের মতোই আমাকেও নতুন ভাষা শিখতে হয়েছে। আর তাই যখন আমি বাংলা গান শিখছিলাম তখন তারা আমার শিক্ষক ছিলেন, আর যখন তারা চাইনিজ গান শিখছিলেন তখন আমি তাদের শিক্ষক ছিলাম। তাই আমরা একে অপরের কাছ থেকে শিখি এবং একসাথে ভালো করি। হ্যাঁ, আমার মনে হয় এটা খুব ভালো এবং আকর্ষণীয় ব্যাপার। Learn from each other.
The chorus is the Chinese chorus. এটি বাংলাদেশের প্রথম চাইনিজ কোরাস, তাই এটি খুবই অর্থপূর্ণ। আলোচনার পর আমরা সিদ্ধান্ত নেই আমরা তো বাংলা গানও শিখতে পারি। কোরাসের লক্ষ্য হল আমরা দুই দেশের মধ্যে সম্পর্ককে উন্নীত করতে চাই, যাতে তারা চীনা গান শিখতে পারে এবং আমরাও বাংলা গান শিখতে পারি। আমার মনে হয় এর মাধ্যমে আমরা বাঙালি সংস্কৃতির প্রতি আন্তরিকতা এবং শ্রদ্ধা প্রদর্শন করতে পারি। The relations between the two countries. ছোটবেলা থেকে খুব পছন্দ করি গান নাচ, আর যখন আমি শুনেছি যে এখানেও কোরাসের ব্যবস্থা করা হয়েছে তখন তো আমি অনেক আনন্দিত ছিলাম, বিশেষ করে জয়েন করার জন্য। নিজের দেশকেও রিপ্রেজেন্ট করছি, পাশাপাশি চীনাকেও রিপ্রেজেন্ট করছি, এটা খুবই আনন্দের বিষয়। লাওসিরা আর কি তাদের পুরোটুকু এফোর্ট দিচ্ছে বাংলাদেশি কালচার থেকে আলাদা একটা গান, মানে গানের কালচারে আমরা আসছি। সো এই জায়গাটায় আমাদের মনে হয় যে আর কি যে তারা যে এফোর্টটা দিচ্ছে এই এফোর্টটা হচ্ছে আমরা গ্র্যাব করতে পারছি মোটামুটি। আমাদের বাংলাদেশে চীনা ভাষা শিখতে হলে আমাদের সবথেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট নেই চীনা ভাষা বলার জন্য, প্র্যাকটিস করার জন্য। সবসময় যে প্ল্যাটফর্মগুলো আমরা পাচ্ছি তার ফলে আমাদের ভেতরকার যে আত্মবিশ্বাস সেটা বাড়ছে। আর এছাড়াও আমাদের টিচাররা আমাদের সবসময়, মানে আমাদের লাওসিরা আমাদেরকে সবসময় মোটামুটি কড়া ট্রেনিংয়ের মধ্যেই রাখে। পোতালা প্রাসাদ চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের ঐতিহ্যবাহী এক স্থাপত্য। প্রাচীন এই ভবনটির সংরক্ষণে চলছে সংস্কার কাজ, যা শেষ করতে হবে তিব্বতীয় বৌদ্ধ উৎসব লাবাব দুছেনের আগেই। আর এই সংস্কার ঘিরে লাসা শহরের নির্মাণ কর্মীদের দিনগুলো হয়ে উঠেছে বেশ ঘটনাবহুল। ৩ শতকের পুরনো ঐতিহ্য ধরে রাখতে সিচাংয়ের রাজধানী লাসায় চলছে পোটালা প্রাসাদের বার্ষিক রঙের সংস্কার। স্থানীয় বাসিন্দা ও পেশাদার কারিগরেরা এই ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনাটির দেয়াল নতুন করে রাঙিয়ে তুলছেন শরতের আবহে। আশ্চর্যজনক হলেও সত্য, এ কাজে সাদা চুনের সঙ্গে মেশানো হয় গাভীর দুধ, চিনি, মধু এবং স্থানীয়ভাবে উৎপাদিত জাফরান। এ এক মিষ্টি ঐতিহ্য, যাকে তিব্বতীয়রা বলেন সুইট ওয়াল বা মিষ্টি প্রাচীর। কাজটি শেষ করতে হয় লাবাব দুছেন উৎসবের আগেই। সকাল গড়ানোর সাথে সাথেই লাসার বারখোর স্ট্রিটের দুধের খামারগুলো হয়ে ওঠে কর্মচঞ্চল। দামসুং তৃণভূমি থেকে খামকিদ ও তার স্বামী গণপ তাসি সংগ্রহ করেন তাজা দুধ। সেই দুধ ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী এক প্রলেপ, যা দেয়ালের রং স্থায়ী করে তোলে। গণপ তাসি তার মোটরবাইকে করে সেই দুধ ভর্তি পাত্র পৌঁছে দেন মিশ্রণ কেন্দ্রে। শত শত ফুট উঁচুতে ঝুলে কারিগরেরা প্রাসাদের বাইরের দেয়ালে রং করছেন। তাদের সাদা রঙে মাখামাখি পোশাকে যেন উৎসবের আমেজই ছড়িয়ে পড়ে। প্রাসাদের বাইরেও থেমে নেই সংস্কার। লাসার পুরনো শহরের ঘরগুলোতেও একই সঙ্গে শুরু হয়েছে চুনকাম, যেন পুরো শহর জুড়ে একসাথে ইতিহাসকে আঁকড়ে ধরার দৃশ্য। সপ্তম শতকে নির্মিত পোটালা প্রাসাদ তিব্বতের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির আলোকবর্তিকা। এখানে রয়েছে প্রায় 40,000 প্রাচীন পাণ্ডুলিপি ও দলিল, যার মধ্যে উল্লেখযোগ্য প্রায় 30,000 পাতার পাত্রীপত্রে লেখা বৌদ্ধশাস্ত্র। চীন বিগত কয়েক বছর ধরে এই ঐতিহাসিক স্থাপনার সংরক্ষণে বিশাল বিনিয়োগ করছে। চলছে মুরাল ও স্থাপত্যের মেরামত সহ একাধিক প্রকল্প। এই প্রাসাদ সংরক্ষণ কেবল একটি স্থাপনা নয়, বরং সিচাং অঞ্চলের 2373টি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের ইতিহাস রক্ষার বৃহত্তর উদ্যোগেরই অংশ। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। নানছাং শহরের এক বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ছাই মিংচিয়ে মাত্র 23 বছর বয়সেই তিনি গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমী সঙ্গীত স্টুডিও, যার শিক্ষার্থীরা সবাই ষাটোর্ধ্ব বয়সী নাগরিক।
তাদের গান শেখানোর মধ্যেই আত্মিক প্রশান্তি খুঁজে পেয়েছেন তরুণ ছাই। চলুন দেখে আসি প্রাণবন্ত এই জেনজি যুবকের গানের স্কুল আসলে কেমন। ছাই মিংচিয়ে দক্ষিণ পশ্চিম চীনের ছংচিংয়ের এক প্রত্যন্ত গ্রামের ছেলে, যিনি 2021 সালে নানসাং ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে শহরে পা রাখেন প্রথমবারের মতো। সেই গ্রাম থেকে শুরু হওয়া পথ আজ তাকে এনে দিয়েছে এক নতুন পরিচয়, বয়োজ্যেষ্ঠদের সবচেয়ে প্রিয় সঙ্গীত শিক্ষক। ওই বিশ্ববিদ্যালয়েই তিনি সপ্তাহে একদিন বৃদ্ধদের গান শেখান। তার শিক্ষার্থীদের গড় বয়স 65। বয়স্ক এই শিক্ষার্থীদের কাছে তার ক্লাস এতটাই জনপ্রিয় যে কেউই তা মিস করতে চান না। তিনি উপলব্ধি করেন এই বৃদ্ধ বয়সেও তাদের হৃদয়ের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক টান রয়েছে সঙ্গীতের জন্য, যা সপ্তাহে একদিনের ক্লাসে মেটানো সম্ভব নয়। ছাত্রছাত্রীদের এই আবেগই তাকে উৎসাহিত করে ম্যাজিক ভোকাল স্টুডিও গড়ে তুলতে। প্রতি সোমবার বিকেলে আমাদের একটি ক্লাস হয়। এতে আমরা কিছুটা অপূর্ণতা অনুভব করি। তাই আমরা ছাইকে একটি স্টুডিও গড়ে তোলার পরামর্শ দিয়েছিলাম, যাতে আমরা আরও বেশি সুযোগ পাই দক্ষতা উন্নত করার এবং আরও ভালোভাবে গান গাওয়ার। নতুন গানের স্কুলে ছাইয়ের সঙ্গী হন সঙ্গীতশিল্পী বন্ধু লিংহু লিন। এই বয়সের সাদা চুলের মানুষদের শেখার প্রচণ্ড আগ্রহ আমাদের আশ্চর্য করে। ওদের শেখাতে গিয়ে আমরাও এক ধরনের মানসিক প্রশান্তি পাই। প্রথম দিকে অর্থনৈতিক সংকট, স্থান সংকুলান সহ নানা চ্যালেঞ্জ থাকলেও ছাই আর লিংহু দমে যাননি। নিজ উদ্যোগে পরিকল্পনা মাফিক তারা চালু করেন ছোট্ট একটি সঙ্গীত স্টুডিও। গানের স্কুল খোলার খবর ছড়িয়ে পড়লে অনেক বয়স্ক শিক্ষার্থী সেখানে ভর্তি হয়। আজকের দিনে একজন তরুণের জন্য এরকম কিছু চাইলেই শুরু করা সত্যি খুব কঠিন, কিন্তু সে আমাদের জন্য করেছে। তার বাস্তবিক উদ্যোগ আমাদের সত্যি হৃদয় ছুঁয়ে গেছে। আমরা দূর দূরান্ত থেকে আসি শুধু ওর জন্য। আমরা সত্যি ওকে আমাদের পরিবারের একজন সদস্য মনে করি। ছাই একদিকে কণ্ঠের দিক নির্দেশনা দেন, অন্যদিকে লিংহু পিয়ানো বাজিয়ে সুর তোলেন। এই দুইয়ে মিলে এক অনবদ্য পরিবেশের সৃষ্টি হয় ছোট্ট স্টুডিওতে। এই শহরে একা থাকতাম, কিন্তু ওদের ভালোবাসায় নিজেকে পরিবারের একজন মনে হয়। যখনই আমি দেখি প্রবীণ শিক্ষার্থীরা আনন্দ নিয়ে গান গাইছে, তখনই মনে হয় এই কাজটা সত্যিই অর্থবহ। আমি বিশ্বাস করি আমি এটি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। এই উদ্যোগ শুধু গান শেখানোর নয়, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মাঝে তৈরি করেছে এক ভালোবাসার সেতু। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের ছোট্ট শহর চিংতিচেন, যার আরেক নাম চীনা মাটির রাজধানী। হাজার বছরের পুরানো পোর্সেলিনের ঐতিহ্য এখনও ধরে আছে শহরটি। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে চিংতিচেন। এখানে এসে তারা জানতে পারছেন প্রতিটি পোর্সেলিনের নকশার নেপথ্যের গল্প। পাশাপাশি নিজেরাও অংশ নিচ্ছেন চীনামাটিতে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরার। ছোট্ট সিরামিক বাটিটি দেখে হয়তো মনে হতে পারে এটি সালাদ ড্রেসিংয়ের জন্য উপযোগী একটি পাত্র, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস এবং সাংস্কৃতিক আদান প্রদানের গল্প। প্রথম দেখায় যা কেউ ধরতেই পারবে না। পূর্ব চীনের ছোট্ট শহর চিংতিচেন পোর্সেলিন রাজধানী হিসেবে খ্যাত এই শহর এখন হয়ে উঠেছে বিশ্ব সংস্কৃতির মেলবন্ধনের একটি অনন্য স্থান হিসেবে। চীনামাটির পোর্সেলিন উৎপাদনের প্রদর্শনী কেন্দ্রগুলো এখন আন্তর্জাতিক দর্শনার্থীতে পরিপূর্ণ। নেপাল থেকে আসা এই পর্যটক দল শুধু দক্ষ কারিগরদের সুনিপুণ নির্মাণই উপভোগ করছেন না, বরং তারাও চীনামাটির ক্যানভাসে নিজেরাই ডিজাইন করছেন তাদের সাংস্কৃতিক শিল্পকর্মগুলো। নেপালে আমি প্রায় চীনামাটির জিনিসপত্র কিনতাম। সেগুলোই কোনো নকশা ছিল না। এখানে এসে দারুণ সব ডিজাইনের জিনিসপত্র দেখতে পাচ্ছি। মজার বিষয় হচ্ছে প্রতিটি নকশার পেছনে একটি করে গল্প আছে। এছাড়াও
এখানে এসে আমরা মৃৎশিল্পের নানা ধরন সম্পর্কে জানতে পেরেছি। সব মিলিয়ে সত্যিই সমৃদ্ধ একটি অভিজ্ঞতা পেলাম। We also learned that শুধু ঘুরে দেখা নয়, সিরামিক শিল্পী হওয়ার সুযোগ থাকছে এখানে। নিজের হাতে বানানো মাটির পাত্রে নিজের দেশের সাংস্কৃতিক প্রতীক আঁকা পর্যটকদের শুধু বিনোদিতই করছে না, বরং পোর্সিলিনের সাথে নিজের দেশের সংস্কৃতিকেও সংযুক্ত করতে পারছেন তারা। ঘুরতে এসে কোনো ঝামেলাই পোহাতে হচ্ছে না বিদেশি পর্যটকদের। কার্ডে পেমেন্ট কিংবা কিউআর কোড অথবা মানি এক্সচেঞ্জ, সব ব্যবস্থা রয়েছে এখানে। মূল ব্যবসায়িক এলাকা, দর্শনীয় স্থান এবং হোটেলগুলোতে এখন বিদেশি কার্ড, কিউআর কোড এবং নগদ অর্থে লেনদেনের সম্পূর্ণ সুবিধা রয়েছে। আমরা ৬৮টি মানি এক্সচেঞ্জ কেন্দ্র স্থাপন করেছি, যেখানে পর্যটকরা সহজেই নগদ টাকা তুলতে পারেন। এছাড়াও বিমানবন্দর, হাই স্পিড ট্রেন স্টেশন ও প্রধান বাণিজ্যিক এলাকায় মানি এক্সচেঞ্জ, সিম কার্ড এবং ইন্টারনেট ডেটা প্ল্যানের ব্যবস্থা রয়েছে। এসব উদ্যোগের ফলে দেশি বিদেশি পর্যটকরা চিনতে চেনে থাকা, খাওয়া, যাতায়াত, ঘোরাফেরা, কেনাকাটা, বিনোদন প্রতিটি ক্ষেত্রে এক ভিন্ন অভিজ্ঞতা পাচ্ছেন। চলতি বছর এখন পর্যন্ত ৫০,০০০-এরও বেশি বিদেশি পর্যটক এখানে এসেছেন। এতে করে শহরের আয় হয়েছে প্রায় ১৫৪ মিলিয়ন ইউয়ান। সিরামিক পাত্রের সাংস্কৃতিক দলিল হিসেবে দাঁড়িয়ে আছে চিংতেচেন। চীনা সরকারের নানা প্রচারণামূলক উদ্যোগের ফলে শহরটি এখন বিশ্ব দরবারে সহজেই তুলে ধরতে পারছে পোর্সেলিনের অবাক করা গল্পগুলো। হুসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। কুংফু নিয়ে দার্শনিক ভাবনা, আন্তর্জাতিক সংস্কৃতির সংমিশ্রণ আর ভালোবাসার বার্তা সব একসাথে নিয়ে আবার পর্দা ফিরছেন চীনা অ্যাকশন কিং জ্যাকি চ্যান। ৭ জুন চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার নতুন মার্শাল আর্ট চলচ্চিত্র কারাতে কিড লেজেন্ডস। এই সিনেমায় একাধারে একজন গুরু, শিল্পী এবং সংস্কৃতির দূত হিসেবে দেখা যাবে জ্যাকিকে। সিনেমার আগে কুংফু ফিউশন নিয়ে নিজের চিন্তাভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করলেন এই কিংবদন্তি অভিনেতা। চীনা মার্শাল আর্ট আর জাপানি কারাতের অপূর্ব মিশ্রণ নিয়ে তৈরি হয়েছে জ্যাকি চ্যান ও বেন ওয়াং অভিনীত নতুন ছবি কারাতে কিড লেজেন্ডস। ছবিটি চীনের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৭ জুন। এতে মাস্টার হান ও তার শিষ্য লি ফেংয়ের গল্প উঠে এসেছে, যারা নিউ ইয়র্ক শহরে আমেরিকান স্টাইল বুলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ছবিতে দেখা যাবে লি ফেং যেন প্রতিযোগিতায় জিততে পারে, সেজন্য মাস্টার হান কারাতে মাস্টার ড্যানিয়েলের সাহায্য নেন। এই সহযোগিতার মধ্য দিয়েই গড়ে ওঠে চীনা কুংফু ও জাপানি কারাতের সম্মিলিত একটি নতুন ধারার মার্শাল আর্ট। জ্যাকি চ্যানের দৃষ্টিতে সকল মার্শাল আর্টের শিকড় এক হলেও এর বিকাশ ঘটে পারস্পরিক সম্মিলনের মাধ্যমে। কারাতে ও কুংফু দুটোর কিক ও পাঞ্চের নাম ভিন্ন হতে পারে, কিন্তু মর্ম একই, একে অপরকে বুঝে চলা, একসঙ্গে এগিয়ে চলা। এই ঐক্যটাই এখন বেশি দরকার। কুংফু ও কারাতের এই মিলন আমাদের সংস্কৃতিকেই তুলে ধরে, আর সেটা ভালোবাসারই এক রূপ। আর মানুষের মধ্যে ভালোবাসা, সহানুভূতি, এটাই বিশ্বের এখন সবচেয়ে বেশি জরুরি চাওয়া। আমি চাই সংস্কৃতির মাধ্যমে সেটাই পৌঁছে দিতে। আধুনিক প্রজন্মের কাছে কুংফুর মানে বদলেছে, এ কথা স্বীকার করেন জ্যাকি চ্যান নিজেই। তরুণরা এখন নানা মাধ্যমে কুংফুতে যুক্ত হচ্ছে, আর সেই বৈচিত্র্যই একে আরো বড় করে তুলেছে। আমার শিষ্য আর অন্যান্য মার্শাল আর্টিস্টদের বলি, কুংফু পরিবর্তনশীল হতে হবে। যদি আমি সব ছবিতে একই রকম স্টাইল দেখাই, দর্শক তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাবে। তাই আমি সব সময় বিশ্বজুড়ে বিভিন্ন মার্শাল আর্ট ঢোকানোর চেষ্টা করি। তার মতে তার সিনেমাগুলো যেন এক ধরনের সাংস্কৃতিক ফিউশন, যেখানে কুংফু শুধু আত্মরক্ষার মাধ্যমই নয়, বরং আন্তঃসংযোগ, ভালোবাসা
ও সহানুভূতির প্রকাশ। এই সিনেমা কেবল অ্যাকশন নয়, বরং জ্যাকি চ্যানের বিশ্বাস এই ছবি বিশ্ববাসীকে দেখাবে কিভাবে কুংফু কারাতে ও মানুষের সম্মিলনে তৈরি হয় এক নতুন ভাষা, যেখানে ঐক্য আর সংস্কৃতি এগিয়ে চলে একসঙ্গে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 再见。